ভাইয়া ভাব সম্প্রসারণ অনেক লিখি, লিখতে লিখতে আমার হাত ব্যথা হয়ে যায়, কিন্তু ভাব সম্প্রসারণে আমি 10-এ 6-এর বেশি পাই না, বা পেলেও সর্বোচ্চ 7। ভাইয়া ভাব সম্প্রসারণ কি কখনো 10-এ আমি 8 পাবো না? উত্তর হচ্ছে হ্যাঁ পাবা, কেন পাবা না? বাট ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তোমার কিছু টেকনিক মেনটেন করতে হয়, কিছু ফর্মুলা মেনটেন করতে হয়। সাধারণ গরু রচনা লেখার মতো একটা ভাব সম্প্রসারণ লিখে গেলে তুমি ওই এভারেজে 5, 6, 7 মার্কই পাবা। বাট ভাব সম্প্রসারণ যদি কেউ এই নিয়মগুলো ফলো করে লিখে, যেটা আজকের ভিডিওতে আমি দেখাবো, তাহলে তুমি ভাব সম্প্রসারণে 10-এ 8ও পেতে পারো, 10-এ 9ও পেতে পারো। কিভাবে সম্ভব? চলো তাহলে শুরু করি। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমরা মাত্র একটি ভাব সম্প্রসারণের নিয়ম দিয়ে যাবতীয় ভাব সম্প্রসারণ লেখার সিস্টেম শিখিয়ে দিব। এই ভিডিওতে আমরা কোন কোন টপিক নিয়ে আলাপ আলোচনা করব? এই ভিডিওতে আমরা ভাব সম্প্রসারণ লেখার যে ফান্ডামেন্টাল নিয়মগুলো রয়েছে সেই নিয়ম নিয়ে কথাবার্তা বলবো। এই নিয়ম নিয়ে কথাবার্তা বলার পরে আমরা দেখাবো একটা নমুনা ভাব সম্প্রসারণ, অর্থাৎ এই নিয়মগুলো ফলো করে লেখা হয়েছে সেটা। দেন বোর্ডে আসাটা ভাব সম্প্রসারণ আমরা সলভ করব এই নিয়মগুলোকে রিক্যাপ করতে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, খাতায় একটা ভাব সম্প্রসারণ আসলে কোন প্রসেসে লিখতে হয়, এবং এটা করার জন্য তোমাদের কাছে আজকে আমি নিয়ে আসছি একটা নমুনা খাতা বা স্যাম্পল কপি। এরকম একটা স্যাম্পল খাতায় আমরা কিভাবে একটা ভাব সম্প্রসারণ লিখবো সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। তাহলে চলো, উইদাউট এনি ফার্দার এডিউ, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, তো ফার্স্ট টাইম ভাব সম্প্রসারণ লেখার যে বেসিক নিয়মটা, আসো কথাবার্তা বলি। ফার্স্ট অফ অল, ভাব সম্প্রসারণ আমার একটু বড় করে লিখতে হবে। কিভাবে? এটা কত পৃষ্ঠা লিখতে হবে? উত্তর হচ্ছে 3 থেকে 4 পৃষ্ঠা। তার মানেটা কি? ভাইয়া 3-4 পৃষ্ঠা একটু কষ্ট হয়ে যায় তো। হ্যাঁ, মেবি একটু কষ্ট হয়, বাট একটা জিনিস মনে রাখবা, ভাব সম্প্রসারণ শব্দটার অর্থ কি? অর্থটা হচ্ছে ভাবের সম্প্রসারণ, বা তোমার কোনো একটা বক্তব্যের এক্সটেন্ডেড ভার্সন। ঠিক আছে? সাপোজ আমি বললাম কীর্তিমানের মৃত্যু নাই, তুমি বললা কীর্তিমান যারা হচ্ছে ফেমাস, মৃত্যু মানে ডেথ, যারা ফেমাস তারা হলো গিয়ে মারা যায় না। এটাই তো হইলো। তো তার মানে কি ওরা অমর? ওরা আজীবন বেঁচে থাকবে? 100, 200, 300, 400, 500 বছর পর্যন্ত বেঁচে থাকবে? মানে এটা তো কোনো তাহলে অর্থ হইল না। কীর্তিমানের মৃত্যু নাই এটা দিয়ে বুঝায় মানুষ তো মারা যাবে, বা তাদের কর্মটা আসলে বেঁচে থাকবে। রাইট? মানে এক্স্যাক্টলি এই জিনিসটা কিন্তু এইচএসসি লেভেলের সোনারতরী যেই কবিতাটা রয়েছে, কবিতা কিন্তু কবি রবীন্দ্রনাথ বলেছেন যে মানুষের কর্ম বেঁচে থাকে। ওইটারই একটা তোমার ভাব সম্প্রসারণের দিকে চলে যাচ্ছে, কীর্তিমানের মৃত্যু নেই। এখন এই ছোট্টভাবে বলে দিলে তো হবে না, আমাকে এটাকে ডেসক্রাইব করতে হবে কেন তোমার মৃত্যু নাই। ডেসক্রাইব করার জন্য আমার যুক্তি দিতে হবে, যুক্তিকে জাস্টিফাই করার জন্য আমার উদাহরণ দিতে হবে। এই যে তোমার লেয়ার গুলা রয়েছে, এই লেয়ার গুলার কারণে আমার একটা ভাব সম্প্রসারণ কিন্তু অ্যাটলিস্ট 3 থেকে 4 পৃষ্ঠা লেখা এমনি হয়ে যায়। তাই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। গেল প্রথম যে বিষয়টা, সেটা চলে গেল। এরপরে দেখি কোনো উক্তি দেওয়া যাবে না। আমরা খুব পণ্ডিতি করি এই জায়গায়। ফর এন এক্সাম্পল, একটা ভাব সম্প্রসারণ লিখছি, কীর্তিমানের মৃত্যু নাই। সো কীর্তিমানের মৃত্যু নাই এই ভাব সম্প্রসারণ লেখার সময় তুমি সাডেনলি সেকেন্ড প্যারাতে এসে হচ্ছে কে বললাম, এই প্রসঙ্গে আমি এখন যে উদাহরণটা দিব সম্পূর্ণ কাল্পনিক একটা উদাহরণ, কেউ কোনো কিছুর সাথে রিলেট করবা না। সাপোজ তুমি সেকেন্ড প্যারাতে এসে বললা, কীর্তিমানের মৃত্যু নাই এই প্রসঙ্গে অ্যারিস্টটল বলেছেন যারা ফেমাস পারসন তারা তাদের কর্মের মাধ্যমে অলওয়েজ এই পৃথিবীতে বেঁচে থাকেন। কিংবা হচ্ছে গিয়ে তুমি এটাকে ইংরেজিতে সুন্দরভাবে গুছায় লিখলা, মনে মনে তো ভাবছো ইয়েস ফাটিয়ে দিয়েছি ভাব সম্প্রসারণ লিখে, 10-এ তো আমি 10 বা 11 পেয়ে যেতে পারি, এক্সট্রা 1 মার্ক ফর গুড হ্যান্ড রাইটিং। আচ্ছা, সো বেসিক্যালি যে জিনিসটা হবে, পরীক্ষক যখন দেখবেন খাতা, পরীক্ষক তখন ফার্স্টেই বলবেন এই ছেলেটা বা এই মেয়েটা ভাব সম্প্রসারণের মধ্যে উক্তি দিছে কেন? কারণ ভাব সম্প্রসারণ যে জিনিসটাকে তুমি সম্প্রসারিত করছো, যে উক্তিটার ভাব সম্প্রসারিত করছো, কীর্তিমানের মৃত্যু নাই, এটা তো নিজেই ইটসেলফ একটা কোট, এটা তো নিজেই একটা তোমার উক্তি। তুমি ওই উক্তিকে জাস্টিফাই করার জন্য বা ওই উক্তিকে প্রমাণিত করার জন্য আরেকটা উক্তি যদি লেখো, তাহলে সেই উক্তিটারও তো ব্যাখ্যা করতে হয়, তাই না? সেই উক্তিটারও তো ব্যাখ্যা করতে হয়। তখন যেটা হয়, একটা ভাব সম্প্রসারণের মধ্যে আমার আরেকটা ভাব সম্প্রসারণ ঢুকে যায়। সো এটা অ্যাকচুয়ালি করা যাবে না।
তাই ভাব সম্প্রসারণ লেখার সময় তুমি যুক্তি দাও, তুমি উদাহরণ দাও, প্যারা নাই, কিন্তু কখনো ভাব সম্প্রসারণ লেখার সময় তুমি সেপারেট কোনো উক্তি বা কোটেশন দিবা না। এই জিনিসটা করা একদমই বলতে গেলে হারাম, ঠিক আছে? এটা আমাদের মাথায় রাখতে হবে। সো এরপরে দেখি আমাদের যে 3 নাম্বার পয়েন্টটা রয়েছে, সেটা হলো গিয়ে 3 প্যারায় লিখতে হবে। অর্থাৎ একটা ভাব সম্প্রসারণ আমার অবভিয়াসলি 3টা প্যারায় লিখতে হবে। এর মধ্যে প্রথম আর যে হলো গিয়ে তৃতীয় প্যারা, এই 2টা প্যারা হচ্ছে কি তুলনামূলক ছোট হবে। জাস্ট মাঝের যে প্যারাটা রয়েছে সেই মাঝের প্যারাটা হলো আমার বেশ বড় করে ডেসক্রিপশন দিয়ে, উদাহরণ দিয়ে, যুক্তি দিয়ে লিখতে হবে। প্রথম প্যারায় কি লিখতে হবে? প্রথম প্যারায় লিখতে হবে ভাবের অর্থ। অর্থাৎ যে টপিকটা নিয়ে ভাব সম্প্রসারণ লিখছে, আমরা শুরু থেকে একটা এক্সাম্পল ধরে এসেছি, কীর্তিমানের মৃত্যু নাই। সো এটার অর্থটা কি? তুই ফার্স্টেই বলতে হবে কীর্তিমানের মৃত্যু নয় বলতে আসলে একজন ফেমাস ব্যক্তি সবসময় যে বেঁচে থাকবেন এমনটা বুঝায় না, বরঞ্চ বুঝায় তিনি তার কর্মের মাধ্যমে আজীবন এই পৃথিবীতে বেঁচে থাকছেন, এরকম একটা বিষয়। ভাবের অর্থ লিখে ফেললা। দ্বিতীয় প্যারা ভাবের ব্যাখ্যা। তুমি যে এই বিষয়টা লিখলা, এই বিষয়টা নিয়ে তুমি হলো ব্যাখ্যা দিবা যে মানুষ তার কাজের মাধ্যমে পৃথিবীতে হলো বেঁচে থাকে, মানুষ মারা গেল তার কাজগুলো থেকে থাকে। উদাহরণস্বরূপ আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুর, সে 1941 সালে মারা গিয়েছেন ঠিকই, কিন্তু এখনো তার কবিতাগুলো হচ্ছে আমরা পড়ছি, তো সেগুলো হলো গিয়ে পাঠ্যক্রমে হলো সংযুক্ত করা হয়েছে। একইভাবে কাজী নজরুল ইসলাম এরকম করেছেন, নেপোলিয়ন বোনাপার্ট, আলেকজান্ডার দ্য গ্রেট, তাদের যে কর্মগুলো রয়েছে কর্মের মাধ্যমে এখনো আমাদের মাঝে জীবিত রয়েছেন, কিন্তু তারা অনেক আগেই তাদের যে মৃত্যু হওয়ার কথা স্বাভাবিকভাবে সে মৃত্যু হয়ে গিয়েছে, কিন্তু তাদের জীবনের যে কর্মগুলো, সে কর্মের মাধ্যমে এই মানুষগুলোকে আমরা এখনো চিনি, জানি, বুঝি। এবং লাস্ট প্যারায় এসে ভাবের তাৎপর্য, এখানে মূলত তোমার একটা হইল গিয়ে সিদ্ধান্তর মতো দিতে হবে। কিরকম বিষয়টা আমি তোমাকে বলতেছি। তৃতীয় প্যারায় এসে হচ্ছে কে বলবা আসলে আমরা যে জিনিসটা হলো কি বুঝি, মানুষের যে দেহটা, সে দেহটা একদিনের পৃথিবী সেটা চলে যাবে, কিন্তু মানুষ তার কর্মের মাধ্যমে এই পৃথিবীতে হলো থাকবেন। তাই আমাদের উচিত নিজ নিজ এই জায়গা থেকে সিদ্ধান্ত দেওয়া শুরু করতেছো, তাই আমাদের উচিত নিজ নিজ কর্মে ব্রতী হওয়া এবং নিজ নিজ কর্মকে একদম শতভাগ সাপোর্ট দিয়ে, শতভাগ ইফোর্ট দিয়ে কাজ করে যাওয়া। সুন্দর মতো তুমি একটা সিদ্ধান্ত দিলে এবং তাৎপর্য ব্যাখ্যা করলা। সো এইভাবে এবার 3টা প্যারা মূলত লিখতে হবে। এরপর এই কাজটা আমরা বিভিন্ন গাইড বই যখন পড়ি বা বিভিন্ন জায়গায় যখন পড়ি, অনেক জায়গায় অনেক রকম কথাবার্তা বলে যে তোমরা যে 3টা প্যারা দিচ্ছ, প্যারা 3টার নাম দিতে হবে। একটা নাম হতে পারে মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য। ছোটবেলায় যখন 7-8-এ পড়তা তখন যদি এগুলা লিখতা ঠিক আছে, বাট তোমরা এখন এইচএসসির স্টুডেন্টদের ক্ষেত্রে ভাব সম্প্রসারণে এই ধরনের কোনো প্যারা দেয়া যাবে না। আ বিগ নো। ওয়াই? দ্য রিজন ইজ তুমি এই প্যারা দিয়ে আসলে বুঝাই দিচ্ছ যে তুমি একটু নিজেও কনফিউজ অবস্থায় আছো, কোনটার মধ্যে কি লিখছো কি লেখো নাই। এটা অ্যাকচুয়ালি করা যাবে না। অনেক জায়গায় বলবো যে প্যারা দেওয়াটা ভালো, বাট প্যারা আসলে বোর্ডের পরীক্ষকরা দেখলে তারা জিনিসটা পছন্দ করেন না। সো আমরা কোনো প্রকার প্যারা দিব না। গেল। এরপরের যে পয়েন্টারটা, ভাব সম্প্রসারণের বাক্যগুলো পরস্পরের সাথে সংযুক্ত থাকতে হবে বা সম্পর্কযুক্ত থাকতে হবে। মানে তুমি জাস্ট র্যান্ডামলি গরু রচনা লেখার মতো লিখে গেলে অ্যাকচুয়ালি হবে না, বা খাল কেটে কুমির আনার মতো একটা যে কৌতুক আছে না, ওই কৌতুকের মতো তোমার হলে হবে না। রাদার প্রত্যেকটা সেন্টেন্সের সাথে প্রত্যেকটা সেন্টেন্সের রিলেশনশিপ থাকতে হবে, এবং সেখানে তোমার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকতে হবে, সেটা হচ্ছে কি যুক্তি। আর এই যুক্তিকে জাস্টিফাই করার জন্য পর্যাপ্ত উদাহরণ, ঠিক আছে? পর্যাপ্ত উদাহরণ গেল। এবং প্রশ্নে দেওয়া যে ভাব সম্প্রসারণের শিরোনামটা রয়েছে, সেই শিরোনামটা অবভিয়াসলি খাতায় তুলতে হবে। সো অনেকগুলো রুলস পড়েছি, আসলে রুলসগুলো আসলে আমরা কিভাবে কাজে লাগাই সেটা তোমাদেরকে দেখাই দিই নমুনা ভাব সম্প্রসারণের মাধ্যমে। এই যে ফার্স্টে লাস্ট যে রুলটা পড়লাম, কি তোমার টাইটেলটা হচ্ছে কি তুলতে হবে। ফার্স্টেই কিন্তু হচ্ছে কি যে টাইটেলটা আমি এখানে তুলে ফেলেছি। ওকে, টাইটেলটা অবভিয়াসলি তোমার নীল কালার দিয়ে লিখবা। এরপর অবশ্যই নীল কালার দিয়ে এখানটাই ভাব সম্প্রসারণ লিখবা। সো কীর্তিমানের মৃত্যু নেই, আমি একটু আগে কি বলেছি, ফার্স্টে ভাবের প্রবর্তনা করতে হবে, অর্থাৎ ভাবের যে অর্থটা রয়েছে অর্থটা তোমার বলতে হবে। দেখো, মানুষ মরণশীল হলো কর্মগুণে অমরত্ব লাভ করা যায়। ভাবের যে মূল অর্থটা এক বাক্যে বলে দিলাম। বেঁচে থাকা মানে জৈবিকভাবে বেঁচে থাকা নয়, অমরত্ব লাভ করা। বেঁচে থাকা মানে জৈবিকভাবে বেঁচে থাকা না, জাস্ট ভাত খাইলেই হয় না, নিজে খালি শ্বাস প্রশ্বাস নিলেই হয় না, আমার আসলে অমরত্ব লাভ করতে হবে।
সংক্ষিপ্ত মানব জীবনকে অনন্তকাল বাঁচিয়ে রাখতে হলে তথা স্মরণীয় বরণীয় করে রাখতে হলে কল্যাণকর কর্মের কোনো বিকল্প নেই। একদম এক্স্যাক্টলি ভাবের যে ফান্ডামেন্টাল মিনিংটা, সেই মিনিংটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। গেল। এরপরে দেখো শুরু করছে ব্যাখ্যা। মৃত্যু অনিবার্য, সৎকর্ম করতে হবে, নানান রকম হলো ইনফরমেশন এখানে হলো রয়েছে। এবং দেখা যায় যে এখানে একটা লাইনে বলেছে মানুষ তাদেরকেই তোমার শ্রদ্ধা করে স্মরণ করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়। কীর্তিমান ব্যক্তিবর্গের জীবনাদর্শনই যুগ যুগ ধরে আদর্শ হিসেবে মেনে চলা হচ্ছে। তুমি কিন্তু একটা উদাহরণের মাধ্যমে বুঝাই দিলা যে কাদেরকে আসলে আমরা মনে রাখি। সো দেখো এই যে এতটুকু ছিল আমার প্রথম প্যারা, এখান থেকে শুরু হইলো গিয়ে আমার কি একটা দ্বিতীয় প্যারা। ডান। সো যে দ্বিতীয় প্যারাটা হলো গিয়ে আমার এখানে শেষ হচ্ছে। এরপর শুরু হলো তোমার তৃতীয় প্যারা। তৃতীয় প্যারাতে হচ্ছে গিয়ে আমার মন্তব্য। তুমি চাইলে মন্তব্যটাকে জাস্টিফাই করার জন্য উদাহরণ দিতে পারো। দেখো এখানে সক্রেটিস, প্লেটো, গ্যালিলিও এই ধরনের মনীষীদের নাম উল্লেখ করা হয়েছে অ্যাজ অ্যান এক্সাম্পল। ঠিক আছে। সো এখানে আমরা কি দেখি, ব্যক্তিবর্গের মৃত্যু হয়েছে বহুদিন পূর্বে কিন্তু তারা আজও চিরভাস্বর মানুষের হৃদয়। নশ্বর পৃথিবীতে মানুষ অবিনশ্বর হয় কর্মগুণে। এবং বলেছিলাম যে এটা তোমার সিদ্ধান্ত দিতে হবে। এখানে বলতেছে যে কাজেই দীর্ঘকাল বেঁচে থাকার মধ্যে সার্থকতা নেই, সিদ্ধান্তের দিকে যাচ্ছে। যদি তা হয় কর্মগুণহীন, একটা সিদ্ধান্ত হলো কর্মগুণহীন হলে তোমার আসলে বেঁচে থাকা দরকার নাই। এই জন্যই বলা হয়েছে যে মানুষ বেঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। ঠিক আছে। দেখো লাস্টের সেন্টেন্সটাতে কিন্তু তুমি একটা সিদ্ধান্ত দিয়েছো বা একটা মন্তব্য দিয়েছো। এবার যদি আমরা পুরো জিনিসের রিক্যাপ করি কি হয়েছে, আমরা ফার্স্ট অফ অল টাইটেল দিয়েছি নাম্বার 1, নাম্বার 2 3 প্যারাই লিখেছি, নাম্বার 3 প্যারার কোনো নাম দেই নাই, নাম্বার 4 প্রথম প্যারাতে আমি কি করেছি, প্রথম প্যারাতে মূল ভাবটা প্রকাশ করেছি, দ্বিতীয় প্যারাতে হচ্ছে গিয়ে তোমার ভাবের ব্যাখ্যাটা দিয়েছি, তৃতীয় প্যারাতে আমি একটা সিদ্ধান্ত সূচক আলাপ আলোচনা করেছি। সো মোটামুটি এখানে হচ্ছে কি এতটুকুই। এবার এই জিনিসগুলা যে হয়েছে আমরা তো দেখলাম, একটা নমুনা ভাব সম্প্রসারণ দেখলাম, একটা বোর্ডে আসা ভাব সম্প্রসারণের মধ্যে এগুলো করেছি কিনা চলো একবার রিক্যাপ করে ফেলি। সো বোর্ডে আসা ভাব সম্প্রসারণের সমাধান আমরা দেখতে পাচ্ছি এখানে। এটা অনেকগুলা বোর্ডে আসছিল, দেখি টোটাল 1 2 3 4 5 6 7 8 9 3 নাও 9টা বোর্ডে এই প্রশ্নটা আসছিল। ও আচ্ছা, আমরা তাহলে শুরু করি। ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। কি বলেছিলাম, আমার টাইটেল দিতে হবে। এই যে আমার টাইটেলটা অলওয়েজ আমরা নীল কালি দিয়ে হলো লিখবো। এরপর বলেছিলাম ভাব সম্প্রসারণ নীল কালি দিয়ে লিখতে হবে, যে ভাব সম্প্রসারণ নীল কালি দিয়ে লিখে ফেললাম, 2টা নিয়ম ডান। এরপর বলেছিলাম 3টা প্যারা করতে হবে। এই যে এখানে হচ্ছে গিয়ে আমার প্রথম প্যারা, এরপর থেকে হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় প্যারা, এরপর এই জায়গায় হচ্ছে যে আমার তৃতীয় প্যারা। সো আমি 3টা প্যারা করেছিলাম। এরপরে বলেছিলাম প্যারার কোনো নাম দেওয়া যাবে না, তৃতীয় প্যারায় কোনো নাম নাই, তারপর দ্বিতীয় প্যারাও কোনো নাম নাই, প্রথম প্যারাও কোনো নাম নাই। এরপর বলেছিলাম প্রথম প্যারাতে জাস্ট তোমার ভাবের অর্থটা বলতে হবে। কি বলেছে, ভোগে নয় ত্যাগের প্রকৃত সুখ। সো বলতেছে ত্যাগ করতে না পারলে ভোগ করার আনন্দ পাওয়া যায় না, আত্মসুখ হচ্ছে কি মনুষ্যত্বের পরিপন্থী, ইত্যাদি ইত্যাদি। তার মানে ভোগে নয় ত্যাগের প্রকৃত সুখ, এটার যে প্রথমে আমি ভাবের প্রবর্তনা করতে বলেছিলাম বা মূল ভাবটা শর্ট করে লিখতে বলেছিলাম, সেটা আমি প্রথম প্যারাতে লিখে ফেলেছি। এই রুলসটা হলো ডান। দ্বিতীয় প্যারাতে কি বলেছিলাম, যুক্তি দিয়ে কথা বলতে হবে, প্রয়োজন হলে আমরা উদাহরণ আনবো। সো দেখো আমাদের জগৎবাসীর ভালো মন্দ সুখ দুঃখ সবকিছু হৃদয় মনকে স্পর্শ করে না, আমাদের আসলে ত্যাগ করতে হবে। আমি যদি হচ্ছে গিয়ে ত্যাগ করি তাহলে হচ্ছে কি আমার ভেতরে যে মনুষ্যত্ব বোধটা রয়েছে সেই মনুষ্যত্ব বোধটা জাগ্রত হবে। এটা কিন্তু আমি যুক্তি দিলাম যে ত্যাগ করলে মনুষ্যত্ব বোধ জাগ্রত হবে, মানবিকতা জাগ্রত হবে, ইত্যাদি ইত্যাদি। এবং সবার শেষে 3 নাম্বার প্যারাতে কি বলেছিলাম, সিদ্ধান্ত দিতে হবে। ফার্স্টেই দেখো একটা সিদ্ধান্ত সূচক বাক্য লিখেছি, ভোগীকে কেউ মনে রাখে না, মনে রাখে ত্যাগীকে। অর্থাৎ যে ত্যাগ করতে জানে তাকে আসলে হচ্ছে সবাই মনে রাখে, যে ভোগ করে শুধু তাকে কেউ মনে রাখে না না না। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। একটা তোমার সিদ্ধান্ত আমরা আসলে এখানে দিয়ে দিয়েছি। এরপরে দেখি লাস্টে দেখা যাচ্ছে যে এই পৃথিবীতে মানুষের জন্মই হয়েছে মানুষের তথা সৃষ্টির উপকার করার জন্য। যে মানুষ শুধু পেতেই চাইতে চায় না, সে পাওয়ারও উপযোগী নয়, তাকে কোনো কিছু দান করার অর্থই হবে অপাত্রের প্রদান। এটাও কিন্তু একটা আমার সিদ্ধান্ত ছিল। এবং সবার লাস্টে আমি একটা হলো মন্তব্য করে দিলাম, এই জন্যই বলা হচ্ছে ভোগের সুখ নাই
ত্যাগেই প্রকৃত সুখ। দ্যাটস ইট। সো আমরা যতগুলো রুলস ছিল সবগুলো রুলস কিন্তু এই ভাব সম্প্রসারণ ইমপ্লিমেন্ট করা হয়েছে, এবং তুমি যদি একইভাবে সবগুলো রুলস ইমপ্লিমেন্ট করে পরীক্ষার খাতায় লিখতে পারো তাহলে তুমিও ভাব সম্প্রসারণে 10-এর ভিতরে 8 বা 9 পেতেই পারো। ওকে, এবার তো বলবা যে ভাইয়া খাতায় কিভাবে লিখবো? আচ্ছা খাতা চলো দেখি। আচ্ছা, খাতায় ভাব সম্প্রসারণ কিভাবে লিখবো? সো দেখো, ভোগেই নয় ত্যাগেই প্রকৃত সুখ আমি সুন্দর মতো করে লিখে এনেছি। তো তুমি যখন খাতায় জিনিসটা হলো গিয়ে লিখতে নিবা, সাপোজ ধরে নিলাম 10 নম্বর প্রশ্ন আসছে, তুমি ফার্স্টে নীল কালার দিয়ে 10 নং প্রশ্নের উত্তর লিখবা। 10 নং প্রশ্নে ভাব সম্প্রসারণ আসছে, নীল কালার দিয়ে হচ্ছে প্রশ্নের যে তোমার নাম্বারটা লিখবা, টাইটেলটাও নীল কালার দিয়ে লিখবা, ভাব সম্প্রসারণটা নীল কালার দিয়ে লিখবা। তারপর নিচের প্যারা থেকে শুরু করবে, যে এখান থেকে তোমার এতটুকু এক প্যারা, এখান থেকে তোমার এতটুকু হচ্ছে 2 প্যারা, পরের পৃষ্ঠায় হলো গিয়ে যাই, তারপরে যে এতটুকু হচ্ছে গিয়ে আমার 3 প্যারা। সো মোটামুটি হচ্ছে আমাদের 3 পৃষ্ঠার মতো লেখা হয়েছে, এবং একইভাবে তোমার প্রত্যেকটা প্যারাতে হচ্ছে গিয়ে আমরা ওই যে রুলস গুলা, প্রথম প্যারাতে কি আমার ভাবের অর্থ প্রদান, দ্বিতীয় প্যারাতে অর্থের ব্যাখ্যা, এবং তৃতীয় প্যারাতে সিদ্ধান্ত, এগুলো হচ্ছে গিয়ে আমরা করে ফেলেছি বা ওগুলো মাথায় রেখে লিখেছি। প্রশ্ন করতে পারো যে ভাইয়া 3 থেকে 4 পৃষ্ঠা তো বুঝলাম, খাতার কোন পেজে লিখবো? ভাব সম্প্রসারণ খুবই লোকে ফ্লেক্সিবল, তুমি খাতার এই ডান পৃষ্ঠা থেকেও লিখতে পারো, বাম পৃষ্ঠা থেকেও লিখতে পারো, যে পৃষ্ঠা থেকে লেখো লিখবা, কোনো সমস্যা নাই। অ্যান্ড পয়েন্ট টু বি নোটেড, এটা এর আগেও বলেছি এখনো বলছি, আমি যে খাতায় এই স্যাম্পলটা এনেছি এটার মধ্যে কিন্তু আমি কোনো উক্তি দেই নাই, তাই তোমরাও কখনো ভাব সম্প্রসারণ লেখার সময় কোনো প্রকার উক্তি দিবা না। সো আমার স্টুডেন্টদের জাতীয় প্রশ্ন, ভাইয়া ভাব সম্প্রসারণে কিভাবে 6-7-এর বেশি নম্বর পাওয়া যায়? আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই প্রশ্নের উত্তরটা শতভাগ ক্লিয়ার হয়ে গিয়েছে, এবং আমি এটাও বিশ্বাস করি ইনশাআল্লাহ তোমরা যাবতীয় জিনিসপত্র এখান থেকে বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, বাট ওয়েট, পরবর্তীতে কোন ভিডিও চাও, বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতির কোন টপিকের উপরে এই ধরনের নিয়ম বেসড উদাহরণ সহ ভিডিও চাও, দ্রুত জানিয়ে দাও কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।